মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালামের মাসির সেকেন্ড পার্ট তোমাদের সাথে আলোচনা করব। আগের পার্টের শেষটা করেছিলাম এখানে, এই যে এই প্যারাটা। বিকেলে যোশী এসে উঠোনে বসলো, যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। আচ্ছা একটুখানি আমি এখানটা একটু বলে দিই, আমি এর পরেরটা থেকে আলোচনা করব, পরের প্যারাটা থেকে একটুখানি আমি শুধু একটু বলে দিচ্ছি। ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না, যোশীর বড় দেয় না। ওদের মেয়েরা আশা করে না পুরুষেরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে, ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে, আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে। তাহলে আমরা দেখেছি যে যোশী কিন্তু শহরে চাল বয়ে নিয়ে যায়, ট্রেনের সময়ের সঙ্গে তার সময়ের বাঁধা। আমরা এর আগেও দেখেছি যে তারা কিন্তু সকালে দাঁড়িয়ে যে এক ফোঁটা কথা বলবে বা বসবে বা দাঁড়াবে সেই সময়টাও নেই, কেননা পরিশ্রম, তাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাই তো শ্রম তাদের নিত্য সঙ্গী। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে তথাকথিত যে নিম্ন শ্রেণী, তাদের মধ্যে প্রচণ্ড দারিদ্রতা যেমন ছিল, সেরকম কিন্তু তাদের মধ্যে কিন্তু শিক্ষার অভাবও ছিল। তো সেখানকার পুরুষেরা কিন্তু স্ত্রীর যে ভরণ পোষণের দায়িত্ব, সেটা কিন্তু তারা ঠিকমতো পালন করতো না, কেননা এই ব্যাপারটাতে তাদের একটা উদাসীনতা লক্ষ্য করা যেত, যথেষ্ট সচেতনতার অভাব, দায়িত্ববোধের অভাব আমরা দেখতে পেয়েছি এই যে প্যারাটা এর মধ্যে, যার জন্য তাদের স্ত্রীদের প্রতি যে ভাত কাপড়ের দায়িত্ব, সেটা কিন্তু তারা সেইভাবে পালন করতো না, নিত না। যার জন্য আমরা এইখানে এই লাইনটা কিন্তু আমরা পেয়েছি, মানে যোশীর মতো মেয়েরা আশাও করে না যে পুরুষেরা তাদের ভাত কাপড়ের ব্যবস্থা করবে। তারা শরীরে খেটে প্রচুর পরিশ্রম করে সংসার গড়ে তোলে, সন্তানদের কীরকম জাপটে ভালোবাসে, আর স্বামীদের তোয়াজ করে ভালোবাসে। যাই হোক, এবার এখান থেকে আলোচনা করছি। এর আগের পার্টটা যদি কেউ দেখে না থাকো, চ্যানেলে গিয়ে দেখে নিও, আর না হলে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে নেবো, ওখান থেকেও চেক করে নিতে পারো। যোশীর নাকটা চাপা, কিন্তু মুখখানা বেশ পান পাতার মতো হরতনি ছাদের। ছাদটা অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না, একটুখানি সুবিধার জন্য বলে দিই। দেখবে তাসের একটা চিহ্ন, হরতন না বলে আমরা যদি হার্টস বলি তাহলে কিন্তু বেশি বুঝতে সুবিধা হয়, তাই তো? হার্টস যেটা থাকে সেইটা কিন্তু আমরা সাইনটা বুঝতে আমাদের সুবিধা হয়, কিন্তু এখানে বলা হচ্ছে চোখ দুটো সদাই ঘোরে এদিক থেকে ওদিক। সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না। হাড়ির ভেতর চাল আছে না ধান আছে, যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে। অনেকে আছে দেখবে বলে না, মানে চোখ এদিক ওদিক, মানে কি বলছে, মানে একবার একটুখানি দেখে সে কিন্তু বলে দেবে যে কোথায় কি আছে। তো সেইটার কথা বলা হচ্ছে। কি গো মাসি, কি বলবে? যোশীর এই গায়ে পড়ে গা দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর, তবে এখন গরজ তার। তোরে একটা কথা বলবো বলে ডেকেছি। বলো। দাঁড়াও মাসি। ওকে হারা নয়, ওর কথাই তো বলবো। কি? গৌরবী একটু ভীতু হাসল। দলে নিতে হবে যোশীকে, নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? ওর মা তো মরে গেল, ছেলেটা এখানেই ঘোরে যোশী, দুটো ভাত খায়, উঠানে ঘুমায়, ঘরে দৌড়ে উঠে বসে না তো। দেখ বাবা, ছোঁয়ানে পায় একাকার করো না। না উঠোনে থাকে, ওরই শানকিতে খায়, আমি উপর থেকে ভাত দিই। ওর কেউ নেই, তাই তো তোরে শুধাই যোশী, তুই তো যাস শহরে, ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? আমি কি জানি, থাকার মধ্যে তো ঘরটুনি শুধু। ঘর আবার ওর কি? ঘর বাঁধা তোমার কুটুম ওই মুকুন্দবাবুর কাছে, তাই নাকি? নয় তো কি? হা ভগবান, এক কাজ করতে পারি কি, শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষে করে খাবে ওই ছেলে। তবে আমার কি, তোমার মাসি ভীমরতী, ভিক্ষে করে খাবে, না খাবে, তোমার কি আমার কি? যোশী সে কথা সত্যি, তবে কি? যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি, এখনো পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচা
লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর। দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে। কত সুন্দর একটা লাইন দেখো এখানে। আমরা এখানে কি দেখছি যে যোশী কিন্তু কখনো জীবনে কারো কাছে দয়া পায়নি, এখনো পায় না। এমনকি ট্রেনে তাকে একটু বসার জায়গা নিয়েও কেউ দয়া দেখায় না। মাল বিক্রির পয়সাও তাকে বহু কষ্টে আদায় করতে হয়। মাত্র 7 বছর বয়স থেকে তাকে রুজি রোজগারে নামতে হয়েছে। একবেলাও সে না খেটে ভাত পায়নি। এত খেটে সংসার চালিয়েও আমরা দেখেছি যে স্বামীকে কিন্তু তোয়াজ করে রাখতে হয়, দেখভাল করতে হয় ছেলে মেয়েদের। মহিলাদের মধ্যে একটা মমতাময়ী নারী সত্তা, কঠিন কঠিন বাস্তবের যে কঠিন রূপ তার মমতাময়ী নারী সত্তাকে লুপ্ত করে দিয়েছে। দয়া টয়া দেখলে সে কারণেই তার অঙ্গ জ্বলে ওঠে। গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ মানে সর্ব অঙ্গ জ্বলে গেল। যোশী বলল, তোমাদের দেশে রীতিকানুন জানি না মাসি, তবে মুকুন্দবাবু জানলে পরে তোমায় খেদা করবে। খেদা করবে কি কথা রে? মুকুন্দ আমার কে হয় জানিস? আপনা জনা। তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলাটা ভাত খাও। গৌরবী কেঁদে ফেলল। যোশী বলল, দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি? তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যরে ভালো করতে। আমি বলি শোনো, ওকে শহরে ছেড়ে দে আসি। বাঁচে মরে ও বুজুগ্গা, শহরে কি ছেলে বাঁচে না গা? বাজারে আমের আটি চুষে পচা কলাটা বেলটা খেয়ে ফুটপাত্রে ঘুমিয়ে অমন লাখোটা ছেলে বড় হচ্ছে না? আচ্ছা শোন, তা যা হবে একবার একটা বুদ্ধি করি। কি? ধর নিবারণের কাছে যাই। আচ্ছা এখানটা বলছি, তার আগে একটুখানি বলে দিই। গৌরবী জাতিতে হিন্দু ছিল। মা মরা হাড়া কে সে আশ্রয় দিয়েছিল। হাড়া কিন্তু জাতিতে মুসলমান ছিল। সেটা যোশী মেনে নিতে পারেনি। সে নিজে এ বিষয়ে আপত্তি জানিয়েছে। এখন বাড়িতে চাপাকল বসাচ্ছে, ইলেকট্রিক নিচ্ছে, মানে ইলেকট্রিক। তোমার কথা কে শুনবে? তাহলে মা বলে যদি ভাবতো তাহলে কি তোমার এই অবস্থা হয়? তাহলে কি তা নিজের কপালকে বলো গা। যোশী উঠে দাঁড়ালো, বলে গেল, খাওয়া দাওয়া ছোঁয়া নেপা ছিট্টি করো না মাসি, তোমার বাগ্যতা করি। বাগ্যতা মানে অনুরোধ। মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি। দেশের মানুষ ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? মুকুন্দবাবু ওই বাড়িতে মনসা ঘট পুজো করলো, ভাত ধরে পাটা কাটলো, আমরা সবাই খেয়ে আসলাম। তিনি শুনলে খুব বেজার হবে গো। বেজার মানে অসন্তুষ্ট। গৌরবী এখানে আশ্রয়দাতা মুকুন্দের কথা উল্লেখ করে বলল যে মুকুন্দ কিন্তু সেই বাড়িতে ভাদ্র মাসে মনসা পুজো করেছে, পাঠা বলি দিয়েছে। তিনি যদি শোনেন যে ভিন্ন জাতির হারাকে গৌরবী আশ্রয় দিয়েছে, তাহলে দেশের মানুষ কিংবা ঘরের মানুষ বলে তিনি কিন্তু গৌরবীকে ছেড়ে দেবে না। এসব নিয়ে কিন্তু গৌরবীকে যোশী একটু সচেতন করে দিল। গৌরবীর ভেতরটা ভয় শুকিয়ে গেল। গৌরবী যোশীর হাত ধরে বলল, কারেও বলিস না যোশী, তোর পা ধরি। আর শোন, মেটে আলুটা নিয়ে যা। যোশী চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবী। কি করে এখনো? কোথায় যায়? মুকুন্দ যদি জানতে পারে, তবে যদি রাগ করে? গৌরবী 7-5 ভেবে কাপড়খানা কাচতে বসলো। নিবারণ যদি একটা বুদ্ধি দেয়, যদি বলে এসো আমার কাছে থাকো। আহা, তেমন ভাগ্য কি হবে না? হারার মাকে যখন ওরা গোড় দিল, হারাও এক মুঠো মাটি দিল। গৌরবী কি ছেলের হাতের আগুন পাবে না ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল। নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না। টিনের চাল, পাকা দেয়াল, উঠোনে চাপা কল। গৌরবীর ঘরের এখানে ওখানে খড়ের নুটি গোজা, বকফুল আর বাজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়। সন্ধে হলে শেয়াল উঠোন দিয়ে হাঁটে। সেবার শীতকালে তো খাটাস না বন বেড়াল এসে ঘরে ঢুকেছিল। বাজা মানে এখানে বন্ধা, ফল হয় না এমন গাছের কথা বলা হচ্ছে। এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না? নিবারণের বউ বলল, দেখে নজর দিও না মা, নজর দিও না। 2 প্রাণী খেটে খুঁটে এটুনি দাঁড় করিয়েছি। না বাছা, লজর দিইনি, মানে নজরকে বলা হচ্ছে।
এসেছো সব, চা খাও, জল খাও। দে বউ, একটু চা দে। ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না, বড় রাগী ছেলে তোমার, জানি। আর দেখো, বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবলো, তারপর ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে 2 টাকা বের করে গৌরবীকে দিল। বলল, ছেলেকে বলো না যেন, এ আমার সুপারি কেটে উপায় করা, এই কাপড়খানা ধরো। এমন কাপড় পরে আসতে আছে, যে দেখবে সে বলবে কি তোমার ছেলের একটা নাম পরিচয় নেই? তা বটে। গৌরবী টাকা নিল, কাপড় নিল। এ কথা তার একবার মনে হলো না, মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্ন আত্তি করে রাখে না কেন? কিছুক্ষণ পরে গৌরবী কান খাড়া করলো। আশ্চর্যের আশ্চর্য, নিবারণের ঘরে রেডিও বাজছে। কোত্থেকে এলো অবৌ? দোকান থেকে। কত দাম? অবৌ বল না। জানি না মা, হোক না হোক 150 টাকা হবে। 150? গৌরবীর মাথা ঘুরে গেল। 150 টাকা যদি গৌরবী হাতে পায় তবে এখনই তার কপাল ফেরে। আমাকে 100 টাকা দিবি বউ? কোত্থেকে? গাছ থেকে পেরে এনে দেবো? তবে একটা গরু কিনি, ঘুটে গোবর দিয়ে দুধ বেচে আমরা 2 প্রাণী বেশ চালিয়ে নেব। 2 প্রাণী? ওই একটা গরিব ছেলে বউ মাসি মাসি বলে, তার বাপ মা নেই, কেউ নেই। কেউ নেই? কেউ নেই রে, বড় অভাগা। নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল। ও মাসি বোনপো দুধ খাবে, আমি গরু কিনে দেব? যাও যাও, মেলা বকো না। শোন নিবারণ, ছেলেটার কথা শোন। কি কথা? ছেলেটার মা গৌরবী সব বলে গেল কাঁদতে কাঁদতে, নাক টেনে টেনে। নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল। নিবারণ বলল, তুমি নইলে এমন শত্রু আর কে হবে? আমি তোর শত্রুর নয়তো কি? এ কথা প্রচার গেলে তোমার আমার প্রাচিত্তির করতে হবে না, মানে প্রায়শ্চিত্তির কথা বলা হচ্ছে। গৌরবী হারাকে নিয়ে কি করবে ঠিক বুঝতে পারছিল না, সেই জন্য সে তার ছেলে নিবারণের কাছে যায়। সে ভাবে সেখানে গেলে একটু তার যদি সুরা হয়। গৌরবী আশা করেছিল যে নিবারণ নিশ্চয় এই অসহায় হারার এক কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। কিন্তু মার মুখে সব কথা শুনে নিবারণের মুখ অন্ধকার হয়ে যায় এবং মাকে উদ্দেশ্য করে সে কি বলে, তুমি নইলে এমন শত্রু আর কে হবে? হিন্দু হয়েও গৌরবী কি করে মুসলমান হারাকে আশ্রয় দিয়েছে। এ কথা জানাজানি হলে গৌরবী আর তার ছেলে নিবারণকে কি করতে হবে? প্রায়শ্চিত্ত করতে হবে। ভেবে নিবারণ তার মাকে শত্রু বলেছিল। কেন প্রায়শ্চিত্তির? কেন? আমি কি তাকে ঘরে রাখছি না হাড়িতে খাওয়াচ্ছি? গরিবের গরিব হারাটা, তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি। এতে প্রায়শ্চিত্তির কথা ওঠে কোত্থেকে? ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে ওই রকম বুদ্ধি হয়েছে তোমার। প্রায়শ্চিত্তির করতে হবে, মেয়েটার বিয়ে হবে না, এসব কথা তুমি বোঝো? যাও যাও, মেলা বকো না। তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা। ও আমি জমিদার তাই তোমায় আশ্রয় দেব? কি ভেবে নিবারণ বলল, তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম হয়েছে। আমার মা হয়ে ওই অজগায়ে পড়ে থাকবে, সেটা ভালো দেখায় না বটে। তবে ও পাপ বিদায় করো, তারপর ভেবে দেখব। খবর দিও জানলে। ছেলেটা বিদায় করো, এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ হচ্ছে। অজগায়ে থাকো, জানতে পারো না কিছু। রোজ কত লোক এসে এপারে উঠছে, তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে দাও না কেন? বলো তো সেখানে রেখে আসি, কাল পরশু। সেখানে কি হবে? গৌরবীর ছেলে নিবারণ ক্রমশ সচ্ছল হয়ে উঠছিল, সমাজের নাম ডাকও হয়েছিল তার। এমন ছেলের বিধবা মা অজগায়ে একলা পড়ে রয়েছে, এই ব্যাপারটা নিবারণের বেশ সম্মানে লাগছিল। সে কারণেই সে তার মাকে আশ্রয় দেওয়ার কথা ভাবছিল। সেটা কিন্তু দায়িত্ব কর্তব্য পালন থেকে নয়, তার প্রতি ভালোবাসা থেকেও নয়। নিবারণ কেবল লোক নিন্দার ভয়ে নিজের সম্মানের কথা ভেবে কিন্তু এই কথাগুলো ভেবেছিল। তাও সে হারাকে কিন্তু সেখান থেকে বিদায় করার কথা বলেছিল, তারপরে সে ভাববে, সেটাও কিন্তু সে জানিয়েছিল তার মাকে। গভর্নমেন্ট খেতে দেবে, কাপড় দেবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানে দেখিনি, মনে পড়ে বহুকালে চলে এলাম, দেশ ভাগ তারপরে হলো রে। সেখানকার মানুষও আসছে কত, ওখানে ওকে ওরা খেতে দেবে? ফেলে তো দিয়ে আসি, তা বাদে পেলে খাবে, না পেলে না খাবে। মরে যাবে না? মরলে মরবে, রোজ দিন হেতা হোতা মানুষ মরছে না, ওর কপালে থাকে মরবে। নিবারণের হঠাৎ হাসি পেল। বেশ খানিকটা হেসে নিল নিবারণ। তারপর বলল, এখন এসো।
ওর ব্যবস্থা করো, তা বাদে দেখি এখানে তোমায় আনতে পারি কিনা। তোমার আবার নাতি হবে যে, সেজন্য ওনাকে বলা কেন বাপু? শাশুড়ি নিয়ে ঘর করিনি, তা বলে কি আমার 3-4টে ছেলে মেয়ে হয়নি? তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো, আমার দোহাই দাও কেন? কেন তোমার মা এসে 3 সন্ধে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না? ওরে আমার মা সোয়াগী ছেলে, আমার মাকে তুইয়ে তাইয়ে তুমি 21 টাকা নাওনি, শোধ দিয়েছিলে, সে কথা মনে করো একবার। তবে রে, দুজনে ধুন্দুমার ঝগড়া লেগে গেল। গৌরবী ভয়ে ভয়ে বেরিয়ে এলো। বাস রাস্তায় হারা বসেছিল। হারাকে বলল, চ হারা, ঘরে যাই। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে নিবারণের বাড়ি এসে হঠাৎই গৌরবী তার ছেলের কাছে আশ্রয় চাইলে নিবারণ তার স্ত্রীর যে বাচ্চা হবে সেই প্রসঙ্গটা উল্লেখ করে। বরাবর স্বাধীনভাবে থাকা নিবারণের স্ত্রী একথা শুনে রেগে যায়। সে জানায় শাশুড়ির সাহায্য ছাড়াই সে কিন্তু ইতিমধ্যে 3 সন্তানের মা হয়েছে। সে আরো বলে যে অজুহাত মাত্র, তার মাকে আশ্রয় দিতে চায় কারণ মা ডাকতে তার স্বাদ হয়েছে। একথা শুনে নিবারণ নিজের বাড়িতে তার শাশুড়ির থাকা নিয়ে বউকে খোঁটা দেয়। প্রত্যুত্তরে নিবারণকে তার স্ত্রী কি করে মনে করিয়ে দেয় যে শাশুড়িকে তোয়াজ করে সে যে 21 টাকা নিবারণ নিয়েছিল সেটাও কিন্তু সে ফেরত দেয়নি। এই নিয়ে কিন্তু দুজনের মধ্যে একটা ধুন্দুমার ঝগড়া বেঁধে যায়। দোকানের সামনে এসে হারা বলল, তুমি যাও, আমি কেরাচিনি নিয়ে যাই। পয়সা কোথা পাবি? পয়সা তো আমি দিই না মাসি, আমি ওদের কাঠ এনে দিই, পাতা কুড়িয়ে দিই, উনি এটুনি কেরাচিনি লম্ফ জ্বালতে দেয়, আন। গৌরবীর ইচ্ছে হচ্ছিল হারার ওপর রাগ করতে, কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো, একটু কেরাচিনি দিয়ে কে ওকে সাহায্য করে। রাতে গৌরবী আর হারা ঘর আর দাওয়ায় শুলো। হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয়, কিন্তু গৌরবীর বুকের ভিতরে কে যেন না না বলতে লাগলো। সে কি হারার মা, না নিবারণের মা? কে গৌরবীকে মানা করতে লাগলো। কদিন বাদে মুকুন্দ এলো। এ কি কথা শুনছি পিসি? কি কথা? তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ? আশ্রয় আর কি, ও একা, আমিও একা, সন্ধেবেলা ওই উঠোনে পড়ে থাকে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে হারাকে ত্যাগ করলে তার ছেলে নিবারণ কিন্তু তাকে আশ্রয় দেবে না দিয়েছিল নিবারণ। যোশীর কাছেও তাকে হারার জন্য কিন্তু কথা শুনতে হয়েছে, তবুও হারাকে আঁকড়ে থেকেছে গৌরবী। হারা তার জন্য মেটে আলু নিয়ে এসেছিল, সেটা আমরা আগেই দেখেছি। তারপর কেরোসিন জোগাড় করে। গৌরবী রাগ করতে চেয়েও সে কিন্তু রাগ করতে পারে না। মনে হয় ছেলেটা কিন্তু ভালো। রাতে শুয়েও গৌরবীর বুকের ভেতরে কেমন যেন হারাকে একটা ত্যাগ করার জন্য একটা অসম্য জাগছিল। গৌরবী বুঝতে পারছিল না যেটা সেটা কে, হারার মা নাকি নিবারণের মা। কে নিবারণের মা? মানে তার যে নিজের বঞ্চিত মাতৃত্ব করছে। যাই হোক, সে কিন্তু কিছুতেই হারাকে ত্যাগ করতে পারছিল না। ইতিমধ্যেই আমরা দেখেছি মুকুন্দ এলো। তো এখানটাকে পড়ে দিই, তারপরে বোঝাবো, তাহলে ব্যাপারটা পুরো বুঝতে সুবিধা হবে। না পিসি, একথা ভালো নয়। এখন দেখো, যেখানে খুন জখম সেখানে জমির দাম নাই। আমার এ ভিটেটা পালবাবুদের দে, ওরা পার্টি করে, খুঁটির জোর আছে, ওরা এখানে গুদম করবে। কিসের? তাতে তোমার কি? এখন পালবাবুরা একথা শুনলে খুব রাগ করবে, ওদের পুজো আচ্ছা আছে। তবে কি হবে মুকুন্দ, নিবারণ তো ভালো কথা বলেছে, ছেলেটাকে বিদায় করো, নিজের ঘরে গিয়ে ওঠো। বউ তোমার মন্দ নয়। বউ কেন মন্দ হবে? আমার ভাগ্য মন্দ বাবা, কপালটা খারাপ। তা দেখো, যা পারো করো, তবে ও ছোড়াকে যদি বিদায় নাও করো, আমার ভিটে ছেড়ে দাও। ছেড়ে দেব? অবাব মুকুন্দ, ছেড়ে আমি কোথায় যাব তা আমি কি জানি। মুকুন্দ জুতো মশমশিয়ে চলে গেল। গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল। মর মর, তোর জন্য আমার এত দুর্ভাগ্য, তোর জন্য আমাকে সবাই কুকুরতাড়া করে। মর তুই, যেখানে ইচ্ছে বিদায় হ। হারা ভয় পালিয়ে গেল। পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল। বসে বসে মার জন্য কাঁদল। কেঁদে কেঁদে যখন হারা ঘুমোলো তখন বিকেল হয়ে গেছে। ঘুমের মধ্যে মা যেন তার কাছে যা আশা করতে লাগলো। যেন কে বলল চোখ খুললেই হারা দেখবে মা রাঁধতে বসেছে, সব ঠিক আছে। হারা চোখ খুলল। নিমনিমে অন্ধকার, কে ওকে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে। মা নাকি? মা তো নেই।
মা মরে গেছে, তবে কে? মাসি গো। হারা ভয় কেঁদে উঠল। ওঠ হারা, আমি মাসি। ওঠ হারা, আমি মাসি। মাসি? হ্যাঁ চল, আমরা চলে যাব। কোথা? শহরে। মানে শহরের কথা বলছে। তাহলে এখানে আমরা কি দেখছি, হারাকে যে গৌরবী আশ্রয় দিয়েছিল সেই নিয়ে তাকে কিন্তু অনেক কথা শুনতে হয়। সবাই তাকে কিন্তু একরকম আক্রমণ করে। অসহায় হয়ে পড়ে গৌরবী। সে আশ্রয়দাতা মুকুন্দও তাকে কি করে, ভিটে ছাড়ার হুমকি দেয়। শেষ পর্যন্ত মাথা না নুইয়ে গৌরবী কি করে, হারাকে নিয়ে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শহরে যে তুমি যাও না, তুমি পারো না যে। পারবো হারা, পারবো হারা। শোন, আমরা শহরে যাব, সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না, কেউ কারে চিনে না। সেটা আমরা কোথা থাকবো মাসি? ফুটপাত্রে। কি খাবো? ভিক্ষে করব। কেউ তোর পরিচয় জানবে না, আমার পরিচয় জানবে না। ভিক্ষে করব? হ্যাঁ রে, পথে পথে ভিক্ষে করব। পথে বসে রাঁধবো, ফুটে শোবো। কাপড় নেতা গেরি মাটিতে রং করলে ময়লা হয় না। যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি। চলো। গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। তাহলে আমরা দেখছি গৌরবী আর হারা কিন্তু সেখান থেকে তারা পালিয়ে গেল। সে এই সিদ্ধান্ত নিয়েছিল কারণ সেখানে শহরে কেউ কারোর কথা জানতে চায় না, কেউ কাউকে চেনে না। হারাকে নিয়ে সে ফুটপাতে থাকার, ভিক্ষে করে বাঁচার সিদ্ধান্ত নেয়। সেখানে তাদের সমাজ সমুদ্রের মতো বড়। গৌরবী বিশ্বাস করে একবার সেখানে মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। কারণ শহরের ফুটপাতে থাকা মানুষের জাত ধর্ম নিয়ে কেউ মাথা ঘামায় না। হারা ও গৌরবী যদি সেই জনসমুদ্রে মিশে যেতে পারে তাহলে আর কোনো ভয় থাকবে না। এর পরিবেশে যেটা কখনোই কিন্তু সম্ভব নয়। গৌরবী হিন্দু ছিল আর হারা মুসলমান ছিল। এটা নিয়ে কিন্তু গ্রামের মানুষদের কাছে অনেক আক্রমণ তাকে কিন্তু সহ্য করতে হয়েছে। কিন্তু সে যদি শহরে যায় সেটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে না। পরিবেশ সবসময় বেশিরভাগ কিন্তু কুসংস্কারাচ্ছন্ন থাকে। গ্রাম্য সমাজ কিন্তু বেশিরভাগ জাতপাত নিয়ে মাথা ঘামায়, অস্পৃশ্যতা এইগুলো নিয়ে মাথা ঘামায়। সেখানে কিন্তু যদি প্রতিবাদও করত, সে একা গৌরবী কিন্তু সেখানে কিছুই করতে পারত না। তাই সে গ্রামের এই সংকীর্ণ গণ্ডি পরিত্যাগ করে সে এক জায়গায় যেতে চেয়েছিল যেখানে এই কোনো কিছুর অস্তিত্ব নেই। ফুটপাতে বাস করা সমাজের বিভিন্ন স্তরের নিঃস্ব মানুষগুলির সেখানে আলাদা করে কোনো অস্তিত্ব থাকে না। শহরের ফুটপাতে তো সারা রাজ্যের মানুষ থাকে। সেখানে বাস করা প্রতিটি মানুষ রুটি রুজির চিন্তায় তারা মত্ত। তাদের এই সব জাতপাত বর্ণ নিয়ে মাথা ঘামানোর সময় নেই। এই কারণেই কিন্তু শহরে গৌরবী আর হারার সমাজকে সমুদ্রের মতো বলা হয়েছে। সেই জন্য গৌরবী কিন্তু হারাকে নিয়ে শহরে চলে গিয়েছিল। দেখতে পেলাম শহরে কোনোদিনও কিন্তু গৌরবী যেত না, তার পায়ের যেত একটু সমস্যা ছিল। কিন্তু সেখানেই সে যাওয়ার সিদ্ধান্ত নেয় হারাকে নিয়ে, কারণ সেখানে কোনো জাতপাত নেই। সেখানে সে হারাকে নিয়ে নিশ্চিন্তে থাকবে বলে। এভাবেই হারার জীবনে গৌরবী যেন মাতৃত্বের অন্য দিগন্তকে উন্মোচিত করে। সেই জন্যই কিন্তু এই গল্পটার নাম দেয়া হয়েছে হারুন সালেমের মাসি।